আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব নাম দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের বাজেট আলোচনায় তিনি এই নাম দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পানি সমস্যা সমাধানে 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে শুধু টাকা নয়, 10টি সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছে তাঁর সরকার। আরও জানাচ্ছেন AR বাদল। যে আস্থা মানুষ আমাদের উপরে রেখেছে। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। প্রস্তাবিত বাজেটের গুরুত্ব তুলে ধরে নামকরণ করেন তিনি। আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। আমি এবং আমরা সমগ্র জাতি আমরা বিশ্বাস করতে চাই এডুকেশন ফার্স্ট নীতি বাস্তবায়নে। আমাদের লক্ষ্য থাকবে আগামী 5 বছরে শিক্ষা খাতের বিনিয়োগ জিডিপির 5% উন্নীত করা। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান তিনি। চিকিৎসা সেবার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বোচ্চ বাজেট আমরা অ্যালোকেট করেছি মাননীয় স্পিকার। দেশের কৃষি খাতের উপর বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে আরো 10টি, শুধু যে তাদের কাছে টাকা পৌঁছবে তা নয়, আরো 10টি সুবিধা আমরা পৌঁছে দিব। এবং মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন যে আগামী অর্থাৎ 2026-27 অর্থ বছরে ইনশাল্লাহ আমরা দেশের প্রায় 43 লক্ষ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, দেশের পানি সমস্যা সমাধানে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ফ্যামিলি কার্ডের সংখ্যা 43 লাখ করার উদ্যোগ নিয়েছে সরকার। একইভাবে আগামী অর্থ বছরে 40 লক্ষেরও বেশি, প্রায় 43 লক্ষ মতন পরিবারের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও বাজেটে পরিকল্পনা রয়েছে। একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, গড়ে তোলার কাজে হাত দিয়েছে, যেটা আধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং দেশীয় সক্ষমতার সমন্বয় ভবিষ্যৎ নিরাপত্তার চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে। তিনি বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি পাচার হওয়া টাকা ফেরাতে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে। ব্যক্তি কর সীমা নিয়ে অর্থমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। AR বাদল, RTV, ঢাকা। এর আগে বাংলালিংকে ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেওনের চেয়ারম্যান অগি ফাভেলা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান হেনরিক মার্টিনাস। বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। বাজেটে কৃষি খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের লক্ষ্য অর্জন ও দেশের উন্নয়ন অগ্রগতির জন্য এ খাতে বরাদ্দ আরও বাড়ানো উচিত।
দুপুরে রাজধানীর কেআইবি মিলনায়তনে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব আয়োজিত বাজেটে কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। রিজভী আরও বলেন, বাজেটের আকার বাড়লেও সে তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি, যা দেশের কৃষির উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দেশের কৃষিপণ্য সংরক্ষণে প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণার তাগিদ দেন রুহুল কবির রিজভী। কৃষির যখন আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখার একটা সুযোগ আছে, তখন কৃষির বাজেট বৃদ্ধি এটা হওয়া উচিত, আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্য অর্জনের জন্য আমার মনে হয় যে এই বাজেট আরও বৃদ্ধি হলে পরে আমরা আরও বেশি করে গবেষক তৈরি করতে পারবো। প্রধানমন্ত্রী তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সব জায়গায় সমহারে অনুদান দেওয়ার আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রীর এই বরাদ্দের বিষয়টি সংসদকে অবহিত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিরোধী দলীয় নেতা বাজেট বিষয়ে তার বক্তব্যে বিভিন্ন প্রস্তাব দিয়ে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেন। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদকে অর্থবছর হিসেবে ঘোষণা করে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর বাজেট পরিস্থিতি মূল্যায়ন করার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে এ প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা। এই কথাটি আমরা প্রথম দিনই বলে রেখেছি। প্রস্তাবিত বাজেটে পাচারকৃত ২৮ লক্ষ কোটি টাকা ফেরত আনার কোনো গাইডলাইন নেই উল্লেখ করে এই সম্পদ ফিরিয়ে আনার পাশাপাশি দোষীদের ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। আমরা সবাই বলছি আমাদের ২৮ লক্ষ কোটি টাকা ১৫.৫ বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে, ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গত ১৭ বছরে যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে বিবেচনায় নিয়ে সম্মানিত করারও আহ্বান জানান তিনি। আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্য হওয়ার কারণে কোনো এলাকার জনগণ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা সংসদকে অবহিত করেন। সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে 2টা ঈদে, একেবারে শেষ মুহূর্তে সময়ের কিয়ামত সময় গিয়ে আমাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য আছে, এ কাজটা করবেন না। সব জায়গায় সমাহারে দিবেন এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত করবেন। এই টাকা তো আমরা খাবো না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেটের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় নেতা শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তব্যের শেষে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের আশা জানান। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি চীনের সাথে কথা বলেছেন। তৌফিকুল ইসলাম আশিক, RTV। পানি সম্পদ মন্ত্রী কর আওতার বাইরে থাকছে মুদি দোকান ও কাঁচা বাজার। অন্যান্য ক্ষুদ্র ব্যবসার জন্যও রাখা হচ্ছে ফ্ল্যাট রেটের ভ্যাট কাঠামো। বিকেলে জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোর বিতর্কিত সাবেক মালিকরা যেন আবার ফিরে আসতে না পারে সেজন্য ব্যাংক রেগুলেশন আইনের সংশোধন করা হচ্ছে। এছাড়াও পুঁজিবাজারের নিরাপত্তায় বিশেষ সুবিধার ঘোষণাও দেন তিনি। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। অর্থমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। সোমবার সমাপনী বক্তব্যে সংসদ সদস্যদের প্রতি গঠনমূলক আলোচনার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির মধ্য দিয়ে বিএনপি দায়িত্ব নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের মাঝে স্বস্তি ফেরাতে কর নীতিতে বড় পরিবর্তন আনা হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে
বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে। মাননীয় স্পিকার, পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর কথা জানিয়ে আমির খসরু বলেন, ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ 6,000 কোটি টাকা কমানো হচ্ছে। উন্নয়ন ব্যয়ের অংশ 2025-26 অর্থবছরে 27.27% হতে 26-27 অর্থবছরে 33.70% উন্নীত করার প্রস্তাব করছে। পাচার হওয়া প্রায় 73,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য 3টি দেশে ডেডিকেটেড ফান্ড গঠন করা হবে। বিকল্প অর্থায়ন পরিকল্পনার অংশ হিসাবে হংকং, লন্ডন ও নিউ ইয়র্কে কেবল বাংলাদেশে বিনিয়োগের জন্য বেসরকারি পর্যায়ে তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈশ্বিক টেলিকম কোম্পানি ভিওন $100 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ফেরাতে ড্যাশবোর্ডের মাধ্যমে তদারকি করা হবে। ভিওনের প্রতিনিধি দল বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে $250 মিলিয়ন অ্যাঙ্কর বিনিয়োগ হিসাবে বাস্তবায়ন অঙ্গীকার করেছেন। এ সময় পুঁজিবাজারের উন্নয়নে জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখা সহ বেশ কিছু পদক্ষেপের কথাও জানান তিনি। যে কোনো পরিমাণ শেয়ার হস্তান্তর পূর্বক শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেই 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এরই মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার, তলিয়ে গেছে ফসল। বসতঘরে পানি প্রবেশ করায় নির্ঘুম রাত কাটাচ্ছেন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। রোববার রাতে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় পানি। তবে সোমবার দুপুর 12টায় পানি কিছুটা কমে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে জেলার 5 উপজেলার নদী তীরের চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 10,000 পরিবার। কাজ না থাকায় বিপাকে পড়েছেন দিনমজুররা। দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। এই তো পানিতে আমি দাঁড়িয়ে আছি, কোনো করি খাবার মতন বুদ্ধি নাই। বাচ্চা নিয়ে খুব অসুবিধা আছে, গরু ছাগল নিয়ে খুব অসুবিধা আছি। রান্না বান্না খাওয়ার কষ্ট। স্কুলে যেতে পারি নাই, স্কুলের মাঠে পানি উঠেছে, খুঁড়ি যাব, ওখানে রাস্তা নাই। আগামী 48 ঘন্টা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। আর বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। 220 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের নিকট, এবং 5,46,500 টাকা তাদের নামে বরাদ্দ করা হয়েছে। এই টাকাগুলো দিয়ে তারা প্রয়োজনের নিরিখে তারা ত্রাণ কার্য পরিচালনা করতে পারবে। এদিকে তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিচু এলাকায় ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। তলিয়ে যাওয়া ঝুঁকিতে আমন ধানের বীজতলা, পাট সহ বিস্তীর্ণ সবজি ক্ষেত। আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদী তীরের বাসিন্দাদের মধ্যে। মাছ ছয়েক আমরা চলাচল অথবা বাচ্চাদের স্কুল যাওয়াটা খুবই কষ্টকর। আমাদের বাচ্চা কাচ্চা সামলাইতে, এই পানির মধ্যে বাচ্চা কাচ্চা সামলাইতে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। বন্যা নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো তদারকিতে রয়েছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। যখনই দেখতেছি কোনো জায়গায় কোনো ধরনের ভাঙনের উপক্রম ভেঙে যাবে, তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি। জিও ব্যাগ আমাদের পর্যাপ্ত মজুদ আছে। এদিকে কুড়িগ্রামের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমা, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। বাড়িঘরের ডুবং অবস্থা, অর্থাৎ কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে। তারপর চলাচলের খুব অবস্থা খারাপ। পানি বাড়তেছে খুব, বাড়িঘর মানে বর্তমান তলার মতো। প্রয়োজনীয় ত্রাণের পাশাপাশি নদী ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তিস্তা পাড়ের বানভাসীদের। সুলাইমান কবির, RTV।
2017 থেকে 25 সালে যখন পানির কাজ করছিল ঢাকা ওয়াসা, তখন জনভোগান্তি ছিল চরমে। এবার জানুয়ারি থেকে পয়ঃনিষ্কাশন লাইনের জন্য 500 কিলোমিটারের বেশি রাস্তা কাটার কাজ শুরু করেছে, যা শেষ হবে 2028 সালে। বর্ষার এই মৌসুমে আবারও ভোগাবে নগরবাসীকে। তবে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ না করলেও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে এই একই সড়ক বারবার খুঁড়তে হয়েছে বলে স্বীকার করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। সড়ক খোঁড়াখুঁড়ি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন নিহান নন্দী ও নাজমুল হোসেন সাইমন। রাস্তাগুলো এভাবে কেটে চলাচলের পথ পুরো বন্ধ রেখে বছরের পর বছর ধরে কাজ করছে ঢাকা ওয়াসা। এবার চলবে স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের কাজ। মধুবাগ এলাকায় 1 বছরের বেশি সময় ধরে রাস্তা বন্ধ করে চলছে উন্নয়ন প্রকল্প, যেখানে এলাকাবাসীর ভোগান্তি যেন দৈনন্দিন চিত্র। 1 বছরের উপরে আমাকে পরিস্থিতি একবারে খুবই খারাপ। মানে আমরা না এখন তো একটু জায়গাটা খুলছে, আগে তো খুলেও নাই, পুরা রাস্তা বন্ধ করে রাখছে। এই জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘরে কোনো কিছুই বের হইতে পারবো না, সব রাস্তা আটকে রাখছে, একটা গাড়িও ঢুকে না এই জায়গায়। কোনো কারো কোনো মা বাপ নাই, যে যেমনি খুশি সেমনি কাজ করতেছে। খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার চিত্রও একই। 6 মাসের বেশি সময় ধরে সড়ক বন্ধ করে চলছে প্রকল্প। এলাকাবাসীর অভিযোগ, কম শ্রমিক দিয়ে কাজ করায় ভোগান্তি উঠেছে চরমে। অনেক অসুবিধার মধ্যে আছে, দোকানপাট নিয়ে, রাস্তাঘাট বন্ধ। এই যে একদিন কাম করলে 4 দিন করে না, 4 দিন করলে আরেকদিন করে না। বৃষ্টিতে এই জায়গায় 10-12টা গাড়ি এই জায়গায় পড়ছে, আমরা এই জায়গায় দোকানদারি করি, ধরে আয়া মানুষজন উঠাইছি, মুরব্বী কন, বাচ্চা কাচ্চা কন, অটো লয়ে আস্তে আস্তে পড়ে জায়গায়। 6 মাস ধরে আমরা ভোগ করতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। বর্ষা মৌসুমে খনন নিষিদ্ধ হলেও পুরো সড়ক কেটে চলাচল বন্ধ রেখেছে একাধিক স্থানে। এক্ষেত্রে সড়ক খনন নীতিমালা ভঙ্গ করেছে ঢাকা ওয়াসা। আইন ভঙ্গের মহোৎসবের মধ্যেই ওয়াসা বলছে প্রযুক্তিগত উন্নয়নে বুয়েটের সহায়তা নিতে চান তারা। আমাদের বুয়েটে পার্সোনাল ইঞ্জিনিয়ার আছে, কাউকে বিদেশি ট্রেনিং দিয়ে নিয়ে আসা আছে, তবু সম্ভব না। এই জন্য আমরা ভাবছি যে জোন ক্লোজিংটা হয়ে গেলে আমরা বুয়েটের কৃষি, পানি রিলেটেড, কেমিক্যাল রিলেটেড চেয়ারম্যান ভালো প্রফেসর একটু পোস্ট আছে, যদি ওনারা আমাদের পোস্টে রাজি হয় তাহলে ওনাদেরকে প্রস্তাব দেবো। আমাদের যারা সেরা ছাত্র ছাত্রী তারা আমাদের এখানে ইন্টার্নশিপ করুক। 2 সিটি কর্পোরেশনের অন্তত 27টি স্থানে এই কাজ চলবে, যার মধ্যে দক্ষিণে 610 কিলোমিটারের মধ্যে 453 কিলোমিটার সড়ক কাটবে ওয়াসা, যা চলবে 2028 সাল পর্যন্ত। সাকিবুর রহমান, RTV, ঢাকা। হতাশা নয়, উদ্যমী হতে হবে সফলতার শক্তি, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরাই মেধা বিকাশের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাতেই আসবে এ দেশের পরিবর্তন। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের এই পর্যায়ে প্রধানমন্ত্রীর সামনে উদ্ভাবন ও অভিজ্ঞতা তুলে ধরেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদে বিজ্ঞানীরা। পরে দেশব্যাপী 8000 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা 10 প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়বে মেধাবী শিক্ষার্থীরা, তাই হতাশ না হয়ে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। যার যেটা ভালো লাগবে, ছেলে হোক মেয়ে হোক, যার যেটা ভালো লাগবে তুমি নিজেকে ওইভাবে তৈরি করে দিবে। তুমি ওই স্পোর্টসটাতে তোমার স্কিলনেসটা ডেভেলপ করবে। ক্লাস 6 থেকে আমরা একদম ক্লাস 10 পর্যন্ত আমরা প্রফেশনাল নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল। এ সময় সবাইকে বছরে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানান সরকার প্রধান। টোটাল 90,000-এর মতন গাছ একদিনে লাগানো হচ্ছে। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, অ্যানিমেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলো তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো। তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। এর আগে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 29,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্টের স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।
শামীম চৌধুরী, RTV, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী, নির্মাতা ও পাপেট ম্যান খ্যাত মুস্তফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স ছিল 90 বছর। দীর্ঘ শিল্প জীবনে চিত্রকলা, পাপেট, টেলিভিশন ও শিশু কিশোর সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে যাওয়া এই গুণী মানুষের বিদায়ে শোকাহত পুরো সংস্কৃতি অঙ্গন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বাংলাদেশের সংস্কৃতি জগতের এক মহিরুহ চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। গত 14 জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারের জন্ম 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরায়। নবম শ্রেণীতে পড়ার সময় যোগ দেন রাষ্ট্রভাষা আন্দোলনে। জেলে যান ছবি আঁকার অপরাধে। তিনি কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসাবে। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমি সহ অনেক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের স্থপতি এই গুণী শিল্পী। সৃষ্টি করেছেন পারুলের মতো জনপ্রিয় চরিত্র। জড়িত ছিলেন মিনা কার্টুনের সঙ্গে। নির্মাণ করেছেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশের বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য 2004 সালে তাকে 21শে পদকে ভূষিত করা হয়। বাংলাদেশের পাপেটম্যানের মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মীরা বলছেন তিনি ছিলেন একজন সৃজনশীল শিক্ষক, অভিভাবক এবং নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণার উৎস। স্যারের মতো রবীন্দ্র সাহিত্যে এত প্রাজ্ঞ লোক আমার বাংলাদেশে আমি আর কেউ আছে বলে কেউ দাবিও করে না, আমিও বলবো না আর কি। ওনার অবদান অনস্বীকার্য। সংস্কৃতি বাংলাদেশের প্রতিটি অঙ্গনে তার অবদান। স্যার তো সবসময় কারো দিকে তো চাননি, স্যার নিজেই দেওয়ার জন্য ওতপ্রোতভাবে সবসময় নিজেকে সজাগ রেখেছেন দেশের জন্য। 2 দফা শ্রদ্ধা নিবেদন এবং 2 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে গুণী এই শিল্পীকে। অসুস্থ ছিলেন লাস্ট বেসিক্যালি 4-5 বছর থেকেই হসপিটাল আসা যাওয়া, 3 বার আইসিইউতে ছিল আর 2 বার ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু এবার আসতে পারলেন না। বিটিভি তার হাতে প্রতিষ্ঠা এবং উনি যেহেতু চারুকলায় ওরকম মগ্ন ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা করে ওখান থেকে চারুকলাতে একটু শ্রদ্ধা নিবেদনের জন্য রেখে সরাসরি বনানী কবরস্থানে চলে যায়। সংস্কৃতি কর্মীরা বলছেন শিল্পী মুস্তফা মনোয়ারের অভাব হয়তো পূরণ হবে কখনো, তবে তার সৃষ্টিকর্মগুলো এদেশের মানুষকে অনুপ্রাণিত করবে সবসময়। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। মেহেরপুরের মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভোরে 10 জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধায় শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে সীমান্ত এলাকার লোকজন পাহারা দিচ্ছেন। এদিকে সকালে শেরপুরের সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি জানিয়েছে, শেরপুর সীমান্ত দিয়ে 2 ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির একটি টহল দল স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। দালালের মাধ্যমে দালাল আবার 2 নম্বরে ঘুরি আবার পাঠাইয়া দিছে, ধরা পড়ছে ইন্ডিয়ান বিজেপির কাছে। ওরা আবার পাঠাই দিছে বাংলাদেশে। এরা 2 জন লোক এবিধি আইছে, এরা বলতেছে বাংলাদেশের রাজশাহীর লোক। আমাদের এই শেরপুর জেলার শ্রীবুদ্ধি থানার পশ্চিম খারামুরা গ্রাম দিয়ে ভারতের স্থানীয় লোক 2টা নামাই দেওয়ার চেষ্টা করছিল। আমাদের যে বাংলাদেশের নাগরিক প্রায় 2700 মানুষ আমরা ঘিরে ধরেছি। তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি কেন অসাংবিধানিক হবে না তাও জানতে চাওয়া হয়েছে। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চের জারি করা এই রুলে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মজীবী নারীর জন্য সমান মাতৃত্বকালীন সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রিটকারী আইনজীবী ইশরাত হাসান জানিয়েছেন, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভিন্ন নীতিমালা থাকায় কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। সমতা ও আইনের সমান সুরক্ষা নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলায় সাক্ষী জেরা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পরে র্যাব এর টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। বাকি জেরা 21 জুলাই। এর আগে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও নওফেল সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার দেবেন বলে দিন নির্ধারিত হয়। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।